ভাবুন আপনি যদি এমন একটা দেশে জন্মাতেন যেখানে আপনি কোন সিনেমা দেখবেন, কোন গান শুনবেন, এমনকি কোন ধরনের চুল রাখবেন সেটাও ওই দেশের সরকার ঠিক করে দিত। যেখানে ইন্টারনেট, ইউটিউব, ওটিটি এসবের কোনো অস্তিত্বই নেই। যেখানে দেশের বাইরে যাওয়া তো অনেক দূরের কথা, বাইরের পৃথিবী সম্পর্কে জানাটাও মানুষের জন্য একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আর শুধু তাই নয়, এই অপরাধের শাস্তি শুধু আপনাকে নয় বরং আপনার পরবর্তী প্রজন্মকেও ভুগতে হতো। শুনেই কেমন একটা দম বন্ধকর লাগছে না? সত্যিই দম বন্ধকর। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ঠিক এরকমই দম বন্ধকর অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে একটা গোটা দেশের মানুষ। আগে হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও পৃথিবীতে এমনও একটা দেশ আছে। আশা করি আমাকে আর বলতে হবে না সেই দেশটার নাম কি। ইয়েস, নর্থ কোরিয়া। পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশের একদিকে রয়েছে চীন এবং রাশিয়া, আর অন্যদিকে দক্ষিণ কোরিয়া। বাইরে থেকে দেখতে দেশটা একবারে সাধারণ মনে হলেও ভেতরের জীবন অনেকটাই আলাদা। পৃথিবীর সবথেকে বন্ধ দেশগুলোর মধ্যে একটা হিসেবেই ধরা হয় এই নর্থ কোরিয়াকে। অন্য কোনো দেশের মানুষ চাইলেই ওই দেশে যেতে পারে না, আর সেখানকার সাধারণ মানুষও ইচ্ছে মতো নিজের দেশ ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। এমনকি সেখানে ব্যবহৃত স্মার্টফোনে এমন কিছু সফটওয়্যার ইনস্টল করা রয়েছে যা কিছু সময় পর পর আপনার ফোনের স্ক্রিনশট তোলে, মানে আপনি কি করছেন, কি দেখছেন সেটাও সরকার দেখতে পাবে। জাস্ট একবার ভেবে দেখুন, আপনার প্রত্যেকটা কাজ যদি কেউ সব সময় নজরে রাখে তাহলে জীবনটা কেমন হবে। এই নিয়ম কানুনগুলো ঠিক কতটা কঠিন সেটা বোঝার জন্য 2021 সালের একটা ঘটনা শুনুন। সেই দিন নর্থ কোরিয়ার একটা বড় মাঠে অনেক মানুষকে ডেকে আনা হয়েছিল। এক কথায় বলতে গেলে তাদেরকে বাধ্য করা হয়েছিল সেখানে আসার জন্য, কিন্তু কেউ জানতো না তাদেরকে কেন সেখানে ডাকা হয়েছে। এরপর কিছু সময় পর কয়েকজন সেনা 22 বছর বয়সী একটা ছেলেকে সবার সামনে এনে দাঁড় করায়। ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই সবার সামনে তাকে গুলি করে খুন করা হয়। মাঠে উপস্থিত সবাই সবকিছু দেখলেও ভয়ে একটা কথাও কেউ বলতে পারে না। কিন্তু ওই ছেলেটাকে কেন খুন করা হয়েছিল জানেন? তার অপরাধ কি ছিল? সে কি কারো খুন করেছিল বা ধর্ষণ করেছিল? না, তার অপরাধ ছিল শুধু এটুকুই, সে দক্ষিণ কোরিয়ার কিছু গান শুনেছিল এবং সেই গানগুলোকে কয়েকজন বন্ধুর সাথে শেয়ার করেছিল। হ্যাঁ, শুধু এইটুকু কারণে তাকে সবার সামনে এইভাবে প্রাণ হারাতে হলো। এবং এটা শুধু একটা মাত্র ঘটনা। নর্থ কোরিয়া নিয়ে এমন আরো অনেক ঘটনা এবং তথ্য রয়েছে যেগুলো শুনলে আপনি সত্যি অবাক হবেন। এবং আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলসে জানবো নর্থ কোরিয়াতে একজন সাধারণ মানুষের জীবন ঠিক কিরকম হয়। নমস্কার, আমি অপূর্ব। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। নর্থ কোরিয়ায় একটা শিশু যখন জন্মায় তখন থেকেই তার জীবন আলাদা হয়ে যায়। ছোটবেলা থেকেই সে অনেক নিয়মের মধ্যে বড় হয়। আমরা যেমন ছোটবেলায় বন্ধুদের সাথে খেলাধুলো করি, কার্টুন দেখি, মোবাইল ব্যবহার করি, তেমন সুযোগ কিন্তু নর্থ কোরিয়ার বেশিরভাগ শিশুরই নেই। প্রত্যেকটা বাড়িতে দেশের লিডারের ছবি টাঙানো থাকে। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবাইকে সেই ছবির সামনে প্রণাম করতে হয়। স্বাভাবিকভাবেই বাড়ির ছোট ছোট বাচ্চারাও এগুলো দেখেই বড় হয়, তাই তাদের কাছে এটা একেবারেই একটা স্বাভাবিক ব্যাপার। তারপর প্রত্যেক দিন ওই ছবিগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয়, একটু ধুলো জমতে দেওয়া যাবে না। এই ছবি নিট অ্যান্ড ক্লিন থাকা কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। সাল 2019, একটা বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই বাড়ির ভেতরে একজন মহিলা তার ছোট্ট 2 সন্তানকে নিয়ে থাকতেন। আগুন খুব তাড়াতাড়ি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তিনি তাড়াতাড়ি করে কোনো মতে ওই 2 বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু সেই তাড়াহুড়োর মধ্যে ঘরের ভেতরে টাঙানো সেই লিডারের ছবি সেটা আনতে সে ভুলে যায়। ফলে আগুনে সেই ছবিটা পুড়ে নষ্ট হয়ে যায় এবং সেই খবর পেয়ে পুলিশ সেই মহিলাকে অ্যারেস্ট করে। বাচ্চা দুটো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিন্তু তাও তার মাকে ছাড়া হয়নি। পরবর্তীতে সরকারের ছবি নষ্ট করার অপরাধে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। এবং এই একটা ঘটনাই বলে দেয় উত্তর কোরিয়ায় এই ছবিগুলোর গুরুত্ব ঠিক কতটা। এছাড়াও নর্থ কোরিয়ার স্কুলগুলোতে অঙ্ক এবং বিজ্ঞানের মতো সাবজেক্ট পড়ানো তো হয়, কিন্তু শুধু এগুলোই নয়, পড়াশোনারও একটা বড় অংশ জুড়ে থাকে দেশের নেতা এবং সরকার। একদম ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শেখানো হয় তাদের দেশই পৃথিবীর সেরা দেশ। বাইরের পৃথিবী সম্পর্কে তারা খুব কম জানতে পারে, কারণ সাধারণ মানুষ ইচ্ছে মতো ইন্টারনেট ব্যবহার করতে পারে না। আমরা যেমন চাইলেই ইউটিউব খুলে ভিডিও দেখতে পারি, নেটফ্লিক্সে কোনো সিনেমা দেখতে পারি, বা গুগলে যা খুশি তাই সার্চ করতে পারি,
কিন্তু নর্থ কোরিয়ার কেউই এসব করতে পারে না। তারা শুধুমাত্র সরকারের অনুমতি দেওয়া টিভি শো, বই আর কার্টুন দেখতে পারে। তাই পৃথিবীর অনেক ফেমাস সিনেমা, কার্টুন বা ইউটিউব চ্যানেলের নাম তারা হয়তো এখনো জানে না। তারপর আমরা যেমন স্কুল ছুটি হলেই সাথে সাথে দৌড়ে বাড়ি চলে যাই, কিন্তু নর্থ কোরিয়ার ছেলেমেয়েরা স্কুল ছুটির পর সরাসরি বাড়ি যেতে পারে না। সরকারের নিয়ম অনুযায়ী তাদেরকে নানান রকম কাজ করতে হয়, কোথাও চাষের কাজ, কোথাও রেল লাইনের কাজ। আর কাজে যদি কেউ ফাঁকি দেয় তাহলে তাকে পেতে হয় কঠিন শাস্তি, এবং এরপর বাড়ি ফিরে এসে যে সে শান্তিতে ঘুমোবে সেই উপায়টাও নেই। কারণ নর্থ কোরিয়ার একটা বড় সমস্যা হলো বিদ্যুৎ। রাতের বেলায় সেখানে কারেন্ট থাকে না, তাই বাচ্চারা যদি ভাবে রাত জেগে একটু পড়াশোনা করবে সেটাও সেখানে সম্ভব নয়। এবং এইভাবেই নর্থ কোরিয়াতে একটা বাচ্চার ছোটবেলা একটা গণ্ডির মধ্যে কেটে যায়। কিন্তু তাদের জীবনের কঠিন নিয়ম এখানে শেষ হয় না। স্কুলে পড়াশোনা শেষ হওয়ার পর তাদের সামনে আসে আরো বড় একটা দায়িত্ব। নর্থ কোরিয়ায় বড় হওয়ার পর তার সমস্ত ছেলে মেয়েদেরকেই বাধ্যতামূলকভাবে মিলিটারিতে যোগ দিতে হয়, এবং মিলিটারিতে ট্রেনিং শেষ হলে সরকার তাকে যে কাজ দেবে সেটাই তাকে করতে হয়। যাই হোক, এটা তো গেল ছোটবেলার কথা। এইবার চলুন দেখে নেওয়া যাক এখানে একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে নিজের জীবন কাটান। আমাদের দেশে একজন মানুষ অ্যাডাল্ট হয়ে গেলে তার নিজের ইচ্ছে মতো পড়াশোনা, চাকরি বা ব্যবসা করার চেষ্টা করতে পারে। কিন্তু নর্থ কোরিয়ায় বিষয়টা অনেকটাই আলাদা। সেখানে অনেক ক্ষেত্রেই সরকার ঠিক করে দেয় কে কি কাজ করবে, তাই নিজের পছন্দের কাজ বেছে নেওয়ার সুযোগ সেখানে অনেকটাই কম। কিন্তু এত নিয়ম কানুন মেনে কাজ করার পরেও যে সবাই ভালো স্যালারি পায় তেমনটাও নয়। জানা যায় একজন সাধারণ সরকারি কর্মচারীর স্যালারি অনেক ক্ষেত্রে মাসে $1 থেকে $1.5 কাছাকাছি, মানে ভারতীয় মুদ্রায় যার মূল্য 80 থেকে 400 টাকার মতো। বুঝতেই পারছেন এত কম টাকায় একটা পরিবারের মাসের খরচা চালানো প্রায় অসম্ভব। এমনকি অনেক সময় এই টাকা দিয়ে 1 কেজি চাল পর্যন্ত কেনা যায় না। তাই কোথাও কোথাও দেখা যায় অনেক পরিবার কালোবাজারি করে তাদের সংসার চালায়। সরকারি কর্মচারীদেরই যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন যারা কলকারখানায় কাজ করে বা অন্য কোনো জায়গায় কাজ করে তাদের অবস্থা কেমন হতে পারে। সাধারণভাবে তাদের কাজের সময় 8 থেকে 9 ঘন্টা হওয়ার কথা, তবে জানা যায় অনেক ক্ষেত্রে তাদেরকে 12 থেকে 15 ঘন্টা অবধি কাজ করতে হয়। এবং বুঝতেই পারছেন এত দীর্ঘ সময় কাজ করার পরেও তারা স্যালারি পায় মাত্র 80 থেকে 400 টাকার মধ্যে। কিন্তু সমস্যাটা শুধু কম স্যালারিতে নয়। উত্তর কোরিয়ায় অনেক মানুষ খাবারের জন্যও সরকারের উপর নির্ভরশীল। ওখানকার সরকার রেশনের মাধ্যমে চাল এবং ভুট্টা সহ কিছু নিত্য প্রয়োজনীয় খাবার দেয়। আগে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে 600 গ্রাম রেশন দেওয়া হতো, কিন্তু 2017 এবং 2019-এর খাদ্য সংকটের কারণে বিভিন্ন সময়ে সেই পরিমাণ কমে প্রায় 300 গ্রামে নেমে যায়, অর্থাৎ আগের তুলনায় প্রায় অর্ধেক বলা যায়। এবং এই পরিমাণ রেশন দিয়ে একটা গোটা পরিবারের পেট চালানো কতটা কঠিন সেটা আশা করি বুঝতেই পারছেন। তাই অনেক মানুষই স্থানীয় বাজার থেকে অতিরিক্ত খাবার কিনতে বাধ্য হয়। কিন্তু ওই যে বললাম, স্যালারি যদি এত কম হয় তাহলে কটা লোকের সামর্থ্য থাকে যে বাজার থেকে কিনে খাবে। তাই খিদের জ্বালায় অনেক মানুষ বুনো গাছপালা, ঘাস, এমনকি পোকামাকড় খেয়েও বেঁচে থাকার চেষ্টা করে। তো সব মিলিয়ে বলতে গেলে উত্তর কোরিয়ায় একজন সাধারণ মানুষের জীবন শুধুমাত্র দীর্ঘ সময় কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। বেতন কম, সীমিত রেশন আর সংসারের খরচ সবকিছু মিলিয়ে প্রত্যেকটা দিনই তাদের জন্য একটা বড় সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবার আপনাদের মনে হতেই পারে যে এত কষ্ট করে এরকম একটা দেশে মানুষ থাকে কেন, সেখানে না থেকে অন্য কোনো দেশে চলে গেলেই তো হয়। কিন্তু নর্থ কোরিয়ার ক্ষেত্রে বিষয়টা এত সহজ নয়। নর্থ কোরিয়া ছেড়ে চলে যাওয়া বিশ্বের সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে একটা বলে ধরা হয়, কারণ সেখানে সাধারণ মানুষ নিজের ইচ্ছে মতো পাসপোর্ট বানিয়ে অন্য দেশে ঘুরতে যেতে পারে না। বিদেশ ভ্রমণের সুযোগ অত্যন্ত কম এবং সীমিত, এবং সাধারণত সরকারের অনুমতির উপর নির্ভর করে। তারপরেও যদি কেউ ইল্লিগাল ভাবে পালানোর চেষ্টা করে তার সাথে কি হয় সেটা শুনলে আরো চমকে যাবেন। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া সীমান্তে এতটাই কড়া পাহারা থাকে যে সেই পথ দিয়ে পালানো প্রায় অসম্ভব ব্যাপার। চারিদিকে সেনারা সবসময় নজরদারি করে, তাই বেশিরভাগ মানুষ সেই পথ দিয়ে পালানোর চেষ্টাও করে না। বরং যারা যারা পালানোর চেষ্টা করে তারা অনেক সময় চীনের সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই পথেও পালানো খুব কঠিন। নদী পার হওয়ার সময়ই অনেক মানুষ ধরা পড়ে যায়, সেখানেও থাকে কড়া পাহারা। এবং যদি কেউ পালানোর সময় ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে
কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়, এবং সেই আইনি ব্যবস্থা কি জানেন? মৃত্যুদণ্ড। তাই উত্তর কোরিয়ার অনেক মানুষ পালাতে চাইলেও সেই ঝুঁকিটা নিতে পারেন না। কিন্তু এখানে এই বিষয়টা শেষ হয় না, সেখানে আরো কিছু কঠিন নিয়ম আছে যেগুলো মানুষকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। এর মধ্যে একটা হচ্ছে গিল্ট বাই অ্যাসোসিয়েশন। এই নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে কিছু করে বা বড় কোনো অপরাধের দোষী হয়, তাহলে শুধুমাত্র তাকেই শাস্তি দেওয়া হয় না, অনেক সময় একজন ব্যক্তির অপরাধের জন্য তার গোটা পরিবারের সদস্যদেরও ওই একই কারণে সমস্যার মুখোমুখি হতে হয়। বাবা মা ভাই বোন তো বটেই, দুঃসম্পর্কের আত্মীয়দের জীবনও তখন কঠিন হয়ে পড়ে। মানে আপনার দাদু যদি কোনো কারণে জেলে যায়, তাহলে আপনাকেও জেলে যেতে হবে। ফলে একজনের ভুল বা কাজের প্রভাব পুরো পরিবারকে ভোগ করতে হয়। এরকমই একটা ঘটনা ঘটেছিল 1982 সালে। একজন প্রেগনেন্ট মহিলাকে জেলে আনা হয় এবং সেখানে 14 নম্বর পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্ম হয় একটা শিশুর, যার নাম রাখা হয় শিন ডং পিও। নর্থ কোরিয়ার এই 14 নম্বর ক্যাম্পটা ছিল এমন একটা জায়গা যেখানে কোনো বন্দী একবার ঢুকে পড়লে সেখান থেকে আর জীবিত অবস্থায় বেরোতে পারে না। তাই শিন জেলের মধ্যেই বড় হয়, এবং শিন যখন একটু বড় হয় সে ভাবতো পুরো পৃথিবীর মানুষই বোধ হয় জেলের মধ্যে এভাবেই থাকে। সে জীবনে কোনোদিন টেলিভিশন, গাড়ি, টাকা পয়সা দেখেনি, এমনকি পৃথিবী গোল নাকি চারকোনা সেটাও সে জানে না। জেলে বন্দীদের শুধু সেদ্ধ করা ভুট্টা আর নুন দেওয়া হতো, শিনও সেই খাবারই খেত। কিন্তু মাঝে মাঝে সেগুলো আর গলা দিয়ে নামতো না। তাই খিদের জ্বালায় মাঝে মাঝে জেলের মাটির নিচ থেকে ইঁদুর, ব্যাঙ, এমনকি জ্যান্ত পোকামাকড় ধরে সেগুলো পুড়িয়ে খাবার বানিয়ে খেত। জেলের মধ্যে বসে কেউ পালানোর প্ল্যানও করতে পারে না, কারণ প্ল্যান বানালে যদি সেই কথা কেউ জানতে পারে তাহলে সেখানেই তাকে মেরে দেওয়া হবে। আর ঠিক এটাই ঘটেছিল শিনের মা এবং দাদুর সাথে। একদিন শিন শুনতে পায় তার মা এবং দাদু এই জেল থেকে পালানোর চেষ্টা করছে। তখন শিন অনেকটাই ছোট, তাই সে কিছু বুঝতে না পেরে এই কথা একজন পুলিশকে গিয়ে বলে দেয়, এবং তারপরেই শিনের চোখের সামনেই তার মাকে ফাঁসি দেওয়া হয় এবং তার দাদুকে গুলি করে মারা হয়। এবং এত কিছুর পরেও তাকে সেই জেলেই থাকতে হয়। এরপর 2005 সালে সে যখন আরো একটু বড় হয়, তখন শিনও পালানোর চেষ্টা করে, আর সৌভাগ্যবশত সেই প্ল্যান সাকসেসফুল হয়। সে পালিয়ে প্রথমে চীনে যায় এবং সেখান থেকে সাউথ কোরিয়া, এবং তারপরেই তার এই গল্পটা গোটা দুনিয়া জানতে পারে। শিন ভাগ্যবান ছিল, কিন্তু সবাই শিনের মতো ভাগ্যবান হয় না। অনেকেই পালানোর চেষ্টা করেও ধরা পড়ে যায় এবং তাদেরকে সেখানেই মরতে হয়। আবার অনেকেই আজও ওই দেশ ছেড়ে বেরানোর সাহসটুকুও দেখাতে পারেনি। তাই উত্তর কোরিয়ার লক্ষ লক্ষ মানুষের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকা শুধুমাত্র একটা স্বপ্ন। আজ আমরা যে জীবনটাকে সাধারণ এবং স্বাভাবিক বলে মনে করি, পৃথিবীর এমন একটা দেশের কাছে এই জীবনটাই সব থেকে বড় স্বপ্ন। উত্তর কোরিয়ার ভেতরে যে ঠিক কি কি ঘটে তার সব তথ্য আজও বাইরের পৃথিবীর কাছে পরিষ্কার নয়। তবে বিভিন্ন প্রতিবেদন, স্যাটেলাইট ইমেজ এবং দেশ থেকে পালিয়ে আসা মানুষদের অভিজ্ঞতা মিলিয়ে যে ছবিটা সামনে আসে সেটা সত্যি অবাক করার মতো। আপনার কি মনে হয়, আপনি যদি এইরকম একটা দেশে জন্মাতেন তাহলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মতামত শোনার অপেক্ষায় থাকবো। আপাতত এই ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ। আর হ্যাঁ, এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন।